বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি নূরজাহান, গোলাম মোস্তফা মডেল কলেজ, জীববিজ্ঞান বিভাগ অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটা অধ্যায়, চতুর্থ অধ্যায়, আমরা ভাইরাস অর্থাৎ অণুজীব নিয়ে আলোচনা করব। আর এই চতুর্থ অধ্যায়ে অণুজীবের উপর বিস্তারিত আলোচনা আছে। তো অণুজীব বলতে আমরা কি বুঝি যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে আমরা যে জীবগুলো খালি চোখে দেখতে পারি না বা দেখতে পাই না, যাকে দেখার জন্য অতি আণুবীক্ষণিক অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় বা জটিল অনুবীক্ষণ যন্ত্র ছাড়া যাদেরকে খালি চোখে দেখা যায় না, সেই সকল জীবকেই অণুজীব বলা হয়। তো আমাদের এই চতুর্থ অধ্যায়ে অণুজীব নিয়ে বিস্তারিত আলোচনা আছে। তো সেখান থেকে আমি আজকে ভাইরাস সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আর আমাদের চতুর্থ অধ্যায়ে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া পরজীবীর জীবাণু সম্পর্কে এবং এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলোর উপর ভিত্তি করে যে বিভিন্ন জীব, উদ্ভিদ, এদের যে বিভিন্ন রোগ সৃষ্টি হয়ে থাকে আর এদের মাধ্যমে কীভাবে জীবের বিভিন্নভাবে উপকৃত হয়ে থাকে, এই সকল বিস্তারিত ডিটেলস আলোচনা আছে এই অধ্যায়ে। তো আজকে আমরা ভাইরাস নিয়ে আলোচনা করব। ভাইরাসও একটি অতি আণুবীক্ষণিক জীব। এটা খুবই ক্ষুদ্র, এতই ক্ষুদ্র যে এটাকে দেখার জন্য অধিক শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। আর এই ভাইরাসকে অকোষীয় অণুজীব বলা হয়। এর নির্দিষ্ট কোনো কোষ নেই বলে ধরা হয়। আর এছাড়া আমরা যদি ভাইরাসের বৈশিষ্ট্য ক্ষেত্রে দেখতে চাই, তাহলে আমরা দেখি যে ভাইরাসকে কোনো জায়গায় উল্লেখ করা থাকে এটা জীব না জড়। আসলে এর ভিতরে এমন সব বৈশিষ্ট্য আছে, কিছু কিছু বৈশিষ্ট্য যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখা যায় যে এটা একটা জীব। আবার কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে এর মধ্যে জড় বস্তুর উপাদানগুলোই বেশি থাকে। সুতরাং দুই দিক থেকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দুই রকম হয়ে থাকে। তো এই জন্য অনেক সময় জীবীয় বৈশিষ্ট্য আবার অনেক সময় জড় বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হয়। বা এটাকে কেন জীবীয় বৈশিষ্ট্য বলা হয়, তখন এর যে জীবীয় যে ধর্মগুলো বা লক্ষণগুলো আছে সেখানে ওগুলো তুলে ধরা হয়। আর তার যে জড় যে লক্ষণগুলো সেগুলো জড় বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করা হয়। আর ভাইরাসের মাধ্যমে আমরা জানি যে অনেক রোগ সৃষ্টি হয়। যেমন বর্তমানে আমরা কোভিডে আক্রান্ত, কোভিডও কিন্তু একটা ভাইরাসজনিত রোগ। যাই হোক, আমরা ভাইরাসেই আসি পুনরায়। তো এখানে আমি ফার্স্টে লিখেছি যে ভাইরাস কি, অর্থাৎ আমরা যদি সংজ্ঞাটা বলি তাহলে দেখা যায় যে অতি আণুবীক্ষণিক জীব যাদেরকে খালি চোখে দেখা যায় না এবং যারা কোনো জীবের সংস্পর্শে এসে জীবীয় বৈশিষ্ট্য পালন করে, অর্থাৎ কোনো জীবীয় কোষের সজীব কোষের সংস্পর্শে না আসলে এটা কোনো বংশ বিস্তার করতে পারে না। অর্থাৎ জীবীয় কোষের সংস্পর্শে আসলেই সে জীবীয় বৈশিষ্ট্য প্রকাশ করে, অথচ এরা জড়বস্তুর ন্যায় আচরণ করে। এই ধরনের অণুজীবকেই ভাইরাস বলা হয়। আর ভাইরাসের বৈশিষ্ট্য যদি আমি আগেই বলে নিয়েছি যে ভাইরাসের বৈশিষ্ট্য দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে তার জড় বৈশিষ্ট্য আর হচ্ছে জীব বৈশিষ্ট্য। এখন আমরা যদি তার জড় বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি তাহলে আমরা জড় বৈশিষ্ট্যের মধ্যে কি কি দেখতে পাই। জড় বৈশিষ্ট্যের মধ্যে আমরা ফার্স্টেই জানি যে ভাইরাস অকোষীয় এবং অতি আণুবীক্ষণিক, অর্থাৎ এর মধ্যে কোষীয় তেমন বৈশিষ্ট্য নেই। আর এটি অতি আণুবীক্ষণিক বলতে এটা দেখার জন্য খুবই জটিল অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এছাড়া এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই, অর্থাৎ আমরা যে জীব আছে সেই জীবগুলো যে খাবার নিজেদের বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন হয়, আর সেই শক্তির জন্য তাদের খাদ্যের প্রয়োজন হয়। তারা খাবার যে খেয়ে থাকে সে খাবারগুলো পরিপাকের জন্য বা বিপাকের জন্য বিভিন্ন এনজাইম ব্যবহার হয়ে থাকে। তো এদের ক্ষেত্রে, ভাইরাসের ক্ষেত্রে তেমন কোনো বিপাকীয় এনজাইম থাকে না, আর এই জন্য এদের পুষ্টির জন্য খাদ্যের প্রয়োজন হয় না। এরা হচ্ছে এক ধরনের বাধ্যতামূলক পরজীবী। আর ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, অর্থাৎ এরা কোনো জীবকোষ ছাড়া এরা প্রজনন করতে পারে না। অর্থাৎ একটা ভাইরাস থেকে অন্য আরেকটা ভাইরাস সৃষ্টি করতে পারে না। একটা ভাইরাস থেকে একাধিক ভাইরাস সৃষ্টি হওয়ার জন্য একটা সজীব কোষের প্রয়োজন হয়। আর যেহেতু সে অকোষীয়, অর্থাৎ তার দেহ কোনো কোষ নাই, তাহলে তার সংখ্যা বৃদ্ধির জন্য কি করতে হবে, আরেকটা কোষ প্রয়োজন হয়। তারপর আছে ভাইরাসকে যদি আমরা কেলাসিত করি তাও করতে পারি, ভাইরাসকে সেন্ট্রিফিউজ করতে পারি, আবার ভাইরাসকে যদি তলানীকরণ করি সেটাও করা যায়। সেন্ট্রিফিউজ হচ্ছে ঘূর্ণন যে যন্ত্র, যার মাধ্যমে ঘূর্ণনের ফলে নিজ দেশে তলানির সৃষ্টি হয়।
এছাড়া আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখি যে জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। আমি একটু আগে বলেছিলাম যে এটা জড় এই কারণে, কারণ এটা জীবকোষ ছাড়া এটা একটা জড় পদার্থের মতন, অর্থাৎ রাসায়নিক একটা বস্তু কণার মতন। ওইখানে সে জীবীয় কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। আবার যদি জীব বৈশিষ্ট্য দেখি, সেখানে আমরা কি দেখব যে তার পোষক কোষের অভ্যন্তরে সে সংখ্যা বৃদ্ধি করতে পারে। অর্থাৎ যে কোনো একটা কোষের সংস্পর্শে সে তো সংখ্যাটা বৃদ্ধি করতে পারে, কিন্তু কোনো জড় বস্তু কি সংখ্যা বৃদ্ধি করতে পারে? তাহলে সেই ক্ষেত্রে আসা যায় যে পোষক কোষের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে পারে। নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে, অর্থাৎ পোষক কোষের সংস্পর্শে যখন ভাইরাসটা আসে তখন সে যে একাধিক ভাইরাস সৃষ্টি করতেছে সেই ভাইরাসের বৈশিষ্ট্যগুলো তার মাতৃভাইরাস অর্থাৎ যে ভাইরাস থেকে সৃষ্টি হচ্ছে সেই ভাইরাসের অনুরূপ থাকে, এজন্য এখানে জীবীয় বৈশিষ্ট্য ধরা যায়। 3 নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখো, ভাইরাসের দেহে জেনেটিক বস্তু হিসেবে ডিএনএ অথবা আরএনএ আছে, আর এর দেহ প্রোটিন উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে। ভাইরাস প্রকরণ তৈরি করতে সক্ষম। প্রকরণ বলতে অর্থাৎ নতুন একটা জাতি বা নতুন একটা প্রজাতি বা নতুন একটা জাত তৈরি করতে সক্ষম হয়, অর্থাৎ ভাইরাসের উপস্থিতির মাধ্যমে নতুন জীব তৈরি করতে পারে, এরকম এদের অভিযোজন ক্ষমতাও রয়েছে। এই হচ্ছে তার জীবীয় জড় বৈশিষ্ট্য এবং জীবীয় বৈশিষ্ট্য। আর এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে অনেক সময় পার্থক্য আসে, আর অথবা বলা হয় যে কেন একে জড় বলা হয়, আবার কেন একে জীব বলা হয়, তখন আমরা এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলেই আমরা এটার সমাধান পেয়ে যাব। তারপর আসা যাক ভাইরাসের প্রকারভেদ। ভাইরাসের গঠন এবং তার যে বৈশিষ্ট্যগুলো আছে তার উপর ভিত্তি করে ভাইরাসকে বিভিন্নভাবে ভাগ করা হয়। আকৃতি অনুসারে, অর্থাৎ ভাইরাসের আকৃতি অনুসারে ভাইরাসকে 5 ভাগে ভাগ করা হয়, অথবা 5-এর অধিকও ভাগ করা যায়, যেমন দণ্ডাকার, গোলাকার, ঘনক্ষেত্রাকার, ব্যঙ্গাচী আকার, তারপর আছে সূত্রাকার। এই যে দণ্ডাকার ভাইরাস, গোলাকার ভাইরাস, এই ভাইরাসগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই পড়ব যে দণ্ডাকার ভাইরাস কোনটা, ভাইরাসের উদাহরণ, গোলাকার ভাইরাসের উদাহরণ, ঘনক্ষেত্রাকার। এছাড়া এখানে আমি একটা জিনিস লিখি নেই, সেটা হচ্ছে ডিম্বাকার ভাইরাস, ডিম্বাকৃতিরও কিন্তু ভাইরাস আছে। তারপর নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডটা কীরকম হয়ে থাকে, একটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড যেটা ডিএনএ, আরেকটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই রাইবো নিউক্লিক অ্যাসিড কিছু কিছু ভাইরাসের দেহে এই ডিএনএ থাকে, আবার কিছু কিছু ভাইরাসের দেহে আরএনএ থাকে। ডিএনএটা দ্বিসূত্রক আর আরএনএটা একসূত্রক হয়ে থাকে। তারপর পোষক দেহ অনুসারে, অর্থাৎ এরা কে কোন পোষক দেহে অবস্থান করতে পারে বা পুষ্টি গ্রহণ করতে পারে সেই অনুসারেও এদেরকে ভাগ করা হয়। যেমন কিছু কিছু ভাইরাস উদ্ভিদের দেহে বসবাস করে, উদ্ভিদ কোষের সংস্পর্শে থাকে, তাদেরকে উদ্ভিদ ভাইরাস, আর কিছু আছে প্রাণী ভাইরাস, আর আছে ফাজ ভাইরাস, আছে সায়ানোফাজ। আর বহিস্থ আবরণী অনুযায়ী, অর্থাৎ কিছু কিছু ভাইরাসের দেহের বাহিরে আবরণী থাকে, আবার কিছু কিছু ভাইরাসের আবরণী থাকে না, সেই অনুসারেও এদেরকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বহিস্থ আবরণী ভাইরাস, আর একটা হচ্ছে বহিস্থ আবরণহীন ভাইরাস। তারপর আসা যাক সংখ্যা বৃদ্ধি। ভাইরাস পোষক কোষের সংস্পর্শে এসে কিভাবে সংখ্যা বৃদ্ধি করে। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি 2টা পদ্ধতিতে হয়, একটা হচ্ছে লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। আমি লাইটিক চক্রটা হালকা পাতলা ধারণা দেব, আর লাইসোজেনিকটা আগামী দিন। আর দুটো সেম, একটা পড়লে আরেকটা পড়লে ইজিলি বোঝা যায়। তো ফার্স্টেই আমি হালকাভাবে একটা চিত্র ধারণা দেওয়ার চেষ্টা করেছি, অত ক্লিয়ার না কিন্তু বুঝতে পারবে আশা করি। তো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, আশা করি সবাই দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে একটা ইকোলি ব্যাকটেরিয়া, আর এটা হচ্ছে তার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ, যেটাকে প্লাজমিড বলা হয়। অর্থাৎ ব্যাকটেরিয়ার ডিএনএকে বা ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএকে প্লাজমিড বলা হয়। তো এই ব্যাকটেরিয়ার যে বহিস্থ আবরণী সংস্পর্শে টি2 ব্যাকটেরিওফাজ, এটা একটা ভাইরাস। আর এই ফাজ ভাইরাসের অভ্যন্তরে, ব্যাকটেরিওফাজের অভ্যন্তরে একটা দ্বিসূত্রক ডিএনএ থাকে। তো এই ভাইরাস কি করে ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে এর প্রাচীরের সাথে তার স্পাইক বা স্পর্শকের সাথে সংযুক্ত হওয়ার পর এখানে সে ব্যাকটেরিয়ার আবরণীতে এক ধরনের ছিদ্র করে, এবং এই ছিদ্র পথ দিয়ে সে কি করে তার লেজের মাধ্যমে ব্যাকটেরিয়ার অভ্যন্তরে তার ডিএনএটাকে ঢুকিয়ে দেয়, অর্থাৎ প্রবেশ করায় দেয়।
যখন এখানে প্রবেশ করে তখন এই ফাজের যে ডিএনএটা আছে, ব্যাকটেরিয়ার ডিএনএটাকে আস্তে আস্তে আক্রমণ করে এবং এটাকে ধ্বংস করার চেষ্টা করে। অবশেষে এই ডিএনএটা, ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএকে ধ্বংস করে দেয়, কিন্তু বাহিরে এর যে খাঁজ বা যে ছাঁচটা সেটা থেকে যায়, কিন্তু তার মানে তার যে ডিএনএটা সেটা ভিতরে, ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে। আর এই ব্যাকটেরিয়ার ডিএনএকে ভাইরাসের ডিএনএটা ধীরে ধীরে নষ্ট করে এবং তার সমস্ত ব্যাকটেরিয়ার যে পুষ্টিগুণ আছে সেগুলো সব সে শোষণ করে নেয়, নিয়ে পরবর্তী ধাপে সে কী করে, অনুরূপ তার অন্যান্য অংশগুলো অর্থাৎ T2 ফাজের দেহের অন্যান্য অংশগুলো সে তৈরি করে এবং এক পর্যায়ে যখন সবগুলো তৈরি হয়ে যায় তখন সেখানে অনেকগুলো ব্যাকটেরিওফাজ তৈরি হয়। এক পর্যায়ে ব্যাকটেরিয়ার প্রাচীরটাকে ফেটে এই নতুন ভাইরাসগুলো বের হয়ে আসে এবং অন্য পরবর্তী ডিএনএকে আক্রমণ করার চেষ্টা করে। এইভাবে ভাইরাস ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে অসংখ্য ভাইরাস তৈরি করে, আর এটাকে বলা হয় লাইটিক চক্র। আজ এ পর্যন্তই, আশা করি মোটামুটি ধারণা দিতে পেরেছি। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।